Dear viewers, Assalamu alaikum. I hope all of you are well. Today is the third class on land loss in Bangladesh, and this class I will focus the historical development of land loss in Bangladesh during the Muslim period. Dear viewers, let's start the class. But before we start the class, I have a tiny request to you. If you think you are being benefited by this channel, or if you think the contents of this channel are beneficial, please subscribe. And if you subscribe, you will be automatically notified. ওকে, আজকে আমরা শুরু করি। তো আপনারা জানেন যে ল্যান্ড লয়ের এটি তৃতীয় ক্লাস। তো এই ক্লাসে আমরা মূলত ল্যান্ড লয়ের যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট, সেই পার্টের আমরা মুসলিম পিরিয়ড আমরা দেখব। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম হিন্দু পিরিয়ড, আরিয়ান পিরিয়ড, বিফোর আরিয়ান পিরিয়ড। সো আজকে আমরা দেখব যে মূলত মুসলিম পিরিয়ডে আসলে এই ল্যান্ড লয়ের ডেভেলপমেন্টটা কীভাবে হয়েছিল। তো প্রত্যেকটি ক্লাসই কিন্তু আপনারা দেখবেন, কারণ একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস কিন্তু লিঙ্ক করা। সো একটা ক্লাস বাদ দিয়ে আরেকটা ক্লাস বুঝতে চাইলে কিন্তু আসলে বোঝাটা একটু কষ্টকর হবে। সো আমি চাইবো আপনারা প্রত্যেকটা ক্লাসই ধারাবাহিকভাবে দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে মুসলিম পিরিয়ডে আসলে আমরা অন্যান্য পিরিয়ডের মতোই এখানে কিছু কি পয়েন্টস নিয়ে, অর্থাৎ যদি আমরা মুসলিম পিরিয়ডের ল্যান্ড লয়ের ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করতে চাই তাহলে আমাদের কিছু পয়েন্ট ভিত্তিক আলোচনা করতে হবে। আমরা অন্যান্য পিরিয়ডেও কিন্তু সেটাই করেছি। তো এই মুসলিম পিরিয়ডে আমরা মূলত সেই পয়েন্ট ভিত্তিক আলোচনা করব। তো প্রথম পয়েন্টটি ছিল যে ট্রেন্ডস ইন ডাইনেস্টিস, দ্যাট মিনস আসলে মুসলিম পিরিয়ডে শাসন কারা করেছে। তো এই বিষয়টি যদি আপনাদের আমি দেখাই, আপনার স্লাইডে দেখতে পাচ্ছেন যে চারটি আমি ডাইনেস্টির কথা বলেছি। একটা দিল্লি সালতানাত, আরেকটা আপনারা দেখছেন যে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল সালতানাত, আরেকটি হচ্ছে মুঘল সালতানাত, মুঘল পিরিয়ড, আরেকটি হচ্ছে শের শাহ সুরিজ ডাইনেস্টি। তো এই দিল্লি সালতানাত, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল সালতানাত, মুঘল এবং শের শাহ সুরি, আপনারা অনেকগুলো নাম এগুলো আপনারা জানেন যে এগুলো বিভিন্ন রাজবংশ ছিল এবং বিভিন্ন শাসক কিন্তু এই উপমহাদেশ সাবকন্টিনেন্ট এদেরকে শাসন করেছে দীর্ঘদিন। তো আমরা যদি 1202 থেকে 1858 পর্যন্ত এই সময়টাকে ধরি তাহলে এই সময়টায় আমরা দেখব যে মুসলিমরা বিভিন্নভাবে কিন্তু এই ভারতবর্ষ শাসন করেছে। তো দিল্লি সালতানাত কি আসলে? দিল্লি সালতানাত আপনারা জানেন যে আসলে এই পিরিয়ডটা ছিল মূলত 1206 থেকে 1526, এবং 1206 থেকে 1526 অলমোস্ট 320 ইয়ার্স, অর্থাৎ 320 বছর তারা শাসন করেছে। এবং এই শাসকবর্গ মূলত তুর্কি এবং আফগান শাসক ছিল। তারা এই উপমহাদেশে আসলো এবং এই উপমহাদেশকে বিজয়ের মধ্য দিয়ে তারা এখানে শাসন ব্যবস্থা কায়েম করেছিল। তো এখানে আমরা দেখব যে আসলে দিল্লি সালতানাত ইট ওয়াজ বেসড অন দিল্লি। আসলে এই শাসনটা ছিল দিল্লি বেসড, এবং দিল্লি বেসড শাসনে এখানে অনেক রাজবংশের আমরা জানি যে অনেকগুলো রাজবংশ ছিল। তার মধ্যে 5টি রাজবংশ ছিল, যেমন মামলুক সালতানাত অর্থাৎ মামলুক রাজবংশ ছিল, এছাড়া খিলজি রাজবংশ ছিল, এরপরে তুঘলক রাজবংশ আপনারা জানেন, সৈয়দ রাজবংশ ছিল, লোদি রাজবংশ ছিল। তবে একটু বলে নেই যে বাংলাদেশে মুসলিম যে শাসন এটি শুরু হলো মূলত 1204 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তার বাংলা বিজয়ের মধ্য দিয়ে। তিনি যখন বাংলা বিজয় করলেন আসলে মুসলিম শাসনের গোড়াপত্তন শুরু হলো সেখান থেকেই। তো তারপরে আমরা এই যে দিল্লি সালতানাত, এরপরে যে আসি যে দিল্লি সালতানাত আসলে এখানে ল্যান্ড লয়ের বেশ কিছু ডেভেলপমেন্ট আমরা দেখব। তবে একটি মজার বিষয় হলো যে এই দিল্লি সালতানাত এই পিরিয়ডটাতে কিন্তু আমরা যে আজকে বলি যে মুদ্রার প্রচলন, এই মুদ্রার প্রচলন কিন্তু এই দিল্লি সালতানাত এই পিরিয়ডটাতেই হয়, এই সালতানাত পিরিয়ডে হয়। তো ওকে, আমরা এদের ল্যান্ডের কী কী ডেভেলপমেন্ট ছিল সেগুলো দেখার চেষ্টা করব পরবর্তী স্লাইডগুলোতে। এরপরে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল সালতানাত, আপনারা জানেন যে এই পিরিয়ডটা ইট ওয়াজ ফাউন্ডেড
ইন 1352 অর্থাৎ 1352 মূলত খ্রিস্টাব্দে এটার অস্তিত্ব পাওয়া যায়, যে তখন থেকে এটা শুরু হয় এবং এটার ফাউন্ডার ছিল মূলত শামসুদ্দিন ইলিয়াস শাহ। এরপরে হোসেন শাহ ডাইনেস্টি অর্থাৎ বিভিন্ন আমরা শাসককে দেখি, তারা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল সালতানাত অর্থাৎ এই বেঙ্গল বেসড একটা সালতানাত গড়ে উঠেছিল এবং তারা স্বাধীনভাবে শাসন করত। তো এরাও দীর্ঘ অর্থাৎ প্রায় 2 সেঞ্চুরিজ তারা এই বাংলা শাসন করেছিল এবং তাদের শাসন ব্যবস্থা কায়েম করেছিল এবং তাদের সময়ও কিন্তু অনেক ধরনের ল্যান্ড লয়ের আমরা বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট দেখব, ল্যান্ড ম্যানেজমেন্টের বিভিন্ন সিস্টেম আমরা দেখব। তো এরপরে আরেকটি পিরিয়ড আপনারা দেখছেন যে মুঘল। তো মুঘল আপনারা সবাই জানেন যে বাবরের হাত ধরে মুঘল সাম্রাজ্যের মূলত শুরু হয় এবং সেটি হয়েছিল মূলত 1526 সালে, অর্থাৎ 1526 থেকে 1540 পর্যন্ত এই এই একটা আমল এবং 1555 থেকে 1857, এখানে দুটি আমল আমি এখানে দেখাবার আমি এখানে ওভাবে দেখাইনি, তবে আপনাদের জানার জন্য বলে রাখছি যে 1526 থেকে 1540 এই একটা শাসনকাল ছিল, আবার 1555 থেকে 1857 পর্যন্ত সময়কাল। এই টোটাল সময়কালই কিন্তু দীর্ঘ সময়কাল কিন্তু বাংলায় মুঘল শাসন ব্যবস্থা কায়েম ছিল। শুধু বাংলায় না, পুরো সাবকন্টিনেন্টেই ছিল, কিন্তু বাংলাদেশে একটা প্রভিন্স হিসেবে তারা শাসন করেছে। তো কিছুদিন তাদের শাসন ব্যবস্থা ছিল না, সেটি আমি বলছি। সেটি ছিল মূলত এই যে শের শাহ সুরিস ডাইনেস্টি, অর্থাৎ মুঘল সম্রাট মূলত হুমায়ুনকে পরাজিত করে শের শাহ অর্থাৎ সুরি ডাইনেস্টির বাংলায় মূলত তারা বিজয় করে এবং হুমায়ুনকে পরাজিত করে, এবং এই সময়টুকু আপনারা দেখছেন যে 1540 থেকে 1555 এই সময়টায় কিন্তু এই ভারতীয় সাবকন্টিনেন্টে কোনো মুঘল ওইভাবে শাসন ব্যবস্থা ছিল না, তখন সুরি ডাইনেস্টি ছিল। তো তিনি মূলত তখন শাসন করতেন। তো তার মূলত শাসন ছিল অলমোস্ট 16 ইয়ার্স। আমি স্লাইডে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা দেখেন যে 16 ইয়ার্স অর্থাৎ বিটুইন 1540 টু 1556। তো এই দীর্ঘ সময় কিন্তু মোটামুটি 16 ইয়ার্স সে শাসন করেছে। অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি রিমার্কেবল অ্যান্ড সিগনিফিক্যান্ট বিকজ এ লট অফ চেঞ্জেস রিগার্ডিং দ্য ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন হ্যাপেন্ড ইন দ্যাট রিজিম। এই রিজিমে কিন্তু এই দীর্ঘ একটি পরিবর্তন অর্থাৎ খুব বড় ধরনের রিমার্কেবল চেঞ্জ আসছিল ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, আমরা কিন্তু জানবো স্লাইডগুলোতে। তো আমরা দেখলাম যে ট্রেন্ডস ইন ডাইনেস্টিস আসলে কী ছিল মুসলিম পিরিয়ডে। নেক্সট আমরা চলে যাই যে রেভিনিউ সিস্টেম। রেভিনিউ সিস্টেম কী ছিল? ইয়েস, দেয়ার ওয়াজ এ রেভিনিউ সিস্টেম অ্যান্ড রেভিনিউ ওয়াজ অলসো ইম্পোজড অ্যান্ড দ্যাট ইম্পোজিশন ওয়াজ বেসড অন অ্যাজ এ গ্রেইন অফ টোটাল প্রডিউসড ক্রপস, অর্থাৎ যে উৎপাদিত শস্য তার উপরেই মূলত মুসলিম আমলে রেভিনিউ ধার্য করা হতো। বাট পরবর্তীতে এটা শুধু প্রডিউসড ক্রপসের ওপরেই ছিল না, এটা ধীরে ধীরে ইট ওয়াজ কনভার্টেড টু দ্য মানি। তখন এটা ধীরে ধীরে কিন্তু আবার টাকায় রূপান্তরিত হতে থাকলো, যে না, এটা শুধু শস্য না, এটা আস্তে আস্তে টাকায় রেভিনিউ সিস্টেম কালেকশন বা রেভিনিউ কালেকশন সিস্টেমটা চালু হয়েছিল। সো থার্ড পয়েন্ট, যে আমরা যদি কি পয়েন্টগুলো ধরি, যে রেভিনিউ কালেক্টর। তো রেভিনিউ কালেক্টর কে ছিল? আমরা দেখি যে বিভিন্ন সময়ে রেভিনিউ কালেক্টর বলতে আমরা প্রি আরিয়ান পিরিয়ডে দেখি, আমরা আরিয়ান পিরিয়ডে দেখেছি, হিন্দু পিরিয়ডে দেখেছি। হিন্দু পিরিয়ডে ছিল হচ্ছে গ্রাম প্রধান, আমরা যাদেরকে বলি পঞ্চায়েত বা গ্রাম প্রধান ছিল। তো এই মুসলিম আমলে এসে এই গ্রাম প্রধান এরা চেঞ্জ হয়ে গেল, এদের নাম হয়ে গেল তালুকদার। তো তালুকদার মূলত এদের কাজ ছিল হচ্ছে রেভিনিউ কালেক্ট করা, এবং তারা মূলত প্রতিনিধি হিসেবে কাজ করতো। এদের উপরেও একটা শ্রেণী ছিল, তাদেরকে বলা হতো জমিদার। জমিদার। তো এই জমিদারদের পরেই অবস্থান ছিল তালুকদার। তালুকদারদের কাজই ছিল টু কালেক্ট রেভিনিউ ফ্রম দ্য কালটিভেটার্স অর ফ্রম দ্য ফার্মার্স, অর বলতে পারি রায়াত। রায়াত শব্দটা আপনারা জানবেন, নতুন একটি শব্দ রায়াত। রায়াত শব্দটি হচ্ছে তাদেরকে বলা হতো কালটিভেটর। তো তাদের কাছ থেকে রেভিনিউটা কালেক্ট করে তারা জমিদারদের কাছে দিত, এবং জমিদাররা সেটি কাকে দিত? জমিদাররা সেটা গভর্নমেন্টকে দিত, অর্থাৎ যারা শাসক ছিল তাদেরকে দিত। তো এইভাবে মূলত রেভিনিউ কালেকশন করা হতো থ্রু তালুকদারদের মাধ্যমে।
তো তালুকদাররা এই ক্ষেত্রে কী পেত? তালুকদাররা আসলে তারা কিছু রিমিউনারেশন পেত, যে তারা যেহেতু রেভিনিউটা কালেক্ট করছে, তো কালেক্ট করার জন্য তারা একটা রিমিউনারেশন পেত, তারা বেতনভোগী ছিল। তো এভাবেও তারা রেভিনিউ কালেকশন করতো, এবং এই কালেকশন সিস্টেমটা এরকম ছিল মুসলিম আমলে। তো আরেকটি পয়েন্ট আমরা চলে যাই, রেভিনিউ পার্সেন্টেজ। আসলে হোয়াট ওয়াজ দ্য রেভিনিউ পার্সেন্টেজ? আমরা হিন্দু আমলেও কিছু রেভিনিউ পার্সেন্টেজ দেখেছি। তো এই আমলে যদি আমরা দেখি যে বখতিয়ার খিলজি ডাইনেস্টিতে আমরা 1204 থেকে 1206 এই সময়ে যে রেভিনিউ পার্সেন্টেজ ছিল, দ্যাট ওয়াজ 16 to 1/4, অর্থাৎ 16 থেকে 1/4 পর্যন্ত অফ টোটাল প্রডিউসড ক্রপস, অর্থাৎ যে মোট উৎপাদিত শস্য, সেই শস্যের 16 to 1/4 সেটিও কিছু কনসিডারেশন বেসিসে করা হতো। তো এই ছিল পার্সেন্টেজ। তবে দ্যাট পার্সেন্টেজ ওয়াজ ইনক্রিজড টু হাফ, অর্থাৎ সেটা হাফই নিয়ে যাওয়া হলো ইন দ্য আলাউদ্দিন খিলজি ডাইনেস্টি, অর্থাৎ 1229 থেকে 1230 পর্যন্ত। সেটা তখন এই খিলজি ডাইনেস্টিতে গিয়ে আমরা দেখছি যে আলাউদ্দিন খিলজি ডাইনেস্টিতে গিয়ে এটা অর্ধেক হয়ে গেল পার্সেন্টেজ, যে অর্ধেক দিতে হবে শস্যে। তো এর পরবর্তীতে আস্তে আস্তে সেটা আপনারা জানেন যে শস্য থেকে ধীরে ধীরে কিন্তু সেটা টাকায় রূপান্তরিত হলো, অর্থাৎ টাকার মাধ্যমে রেভিনিউ পার্সেন্টেজ ধার্য করা হলো, আদায় করা হতো রেভিনিউটা। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই, যে নেক্সট স্লাইডে আমরা দেখব যে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়, সেটি হচ্ছে ল্যান্ড অনারশিপ। ওকে ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখেন যে ল্যান্ড অনারশিপের ক্ষেত্রে আপনারা দেখবেন যে হ্যাঁ, এই মুসলিম আমলেই মূলত ল্যান্ড অনারশিপ কালচার শুরু হয়, এবং ল্যান্ড অনারশিপ কিন্তু ছিল। এবং ল্যান্ড অনারশিপটা বিশেষ করে স্পেশালি আমরা যদি সুরি ডাইনেস্টিটা দেখি, শেরশার আমলটা দেখি, তখন দেখব যে এখানে কিন্তু যারা কালটিভেটর ছিল, যারা রায়ত ছিল, তারাও কিন্তু সম্পত্তির মালিক হতে পারত। অর্থাৎ এই আমলে ফার্মার্সরা কিন্তু এই মুসলিম আমলে তারা সম্পত্তির মালিক হওয়া শুরু করলো। এছাড়া যে ওয়াস্টল্যান্ডগুলো ছিল, অর্থাৎ যেসব প্রতীত জমি ছিল, এগুলো সাধারণত যে রয়্যাল অফিসার্স, অর্থাৎ যারা সেনাবাহিনী আমরা বলবো, সে সেনাবাহিনীকে তাদের স্যালারির পরিবর্তে অনেক সময় ওয়াস্টল্যান্ডগুলো তাদেরকে মালিকানা দেওয়া হতো, যেহেতু আমরা এটি ব্যবহার করতে পারো। এছাড়া কোনো রিলিজিয়াস কোনো পার্সন অথবা কোনো লার্নেড কোনো পার্সন, তাদেরকে তাদের মেনটেন্যান্সের জন্যও কিন্তু এই ওয়াস্টল্যান্ডগুলো দেওয়া হতো অ্যাজ জাগির অর আইমা। অর্থাৎ জাগির ও আইমা শব্দটির মানেই হচ্ছে যে ওয়াস্টল্যান্ডকে সেটেল করা হয়েছে টু দ্য রয়্যাল অফিসার্স in lieu of their salary, or to the religious or learned persons for their maintenance. Okay, next point, land transfer power. Okay, যেহেতু তারা ল্যান্ড হোল্ড করতে পারত, so that's why if anybody who had hold the land, অর্থাৎ legally hold the land, that person could transfer the land. অর্থাৎ তারা কিন্তু তখন জমি ট্রান্সফার করতে পারত। এবং প্রথম স্লাইডের প্রথম পয়েন্টটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে খিলজি ডাইনেস্টিতে কিন্তু এটি সম্ভব ছিল, অর্থাৎ হু হ্যাড ল্যান্ড হোল্ড লিগালি কুড ট্রান্সফার দ্য ওনারশিপ। ওকে, এরপরে আমরা দেখি যে মুঘল ডাইনেস্টি, ভেরি ইম্পর্টেন্ট। আপনারা মুঘল ডাইনেস্টিতে দেখেন যে এখানে মালিক রায়ত, রায়ত একটু আগে যেটা বললাম, রায়ত মানে হলো যে কালটিভেটর, ফার্মারকে আমরা বলি রায়ত, আর মালিক মানে হচ্ছে এক্ষেত্রে জমিদারদের কথা বলা হচ্ছে। তো মালিক রায়ত, তাদের বোথ দে ওয়ার ট্রিটেড অ্যাজ এ ফার্মার, বাট দেয়ার আর ডিফারেন্ট ক্যাটাগরাইজেশনস অ্যামং দেম। আমরা যদি একটু দেখি যে রায়তদের মধ্যে কিছু ক্যাটাগরাইজেশন ছিল, তো সবার আবার যে ল্যান্ড ট্রান্সফারের পাওয়ার ছিল বিষয়টা এরকম না। দুই ধরনের রায়ত ছিল, প্লিজ লিসেন কেয়ারফুলি। দুই ধরনের রায়ত ছিল, একটা হচ্ছে খুদ কাস্তা রায়ত, আর একটা ছিল হচ্ছে পায় কাস্ত রায়ত। তো খুদ কাস্ত রায়ত হলো হু আর পার্মানেন্ট সেটেলার, হ্যাঁ, যারা ছিল পার্মানেন্ট সেটেলার, অর্থাৎ যখন কোনো রায়ত কোনো জমি চাষাবাদ করত, হ্যাঁ, তার নিজস্ব যন্ত্রপাতি দ্বারা, অর্থাৎ নিজস্ব গরু বা নিজস্ব লাঙল এগুলো দিয়ে যখন সে চাষাবাদ করত, অ্যান্ড যারা ওই এলাকার স্থায়ী বাসিন্দা ছিল তাদেরকে পার্মানেন্ট সেটেলার বলা হতো। যে স্থায়ী বাসিন্দা, সে তার নিজস্ব গবাদি পশু বা তার নিজস্ব যন্ত্রপাতি দিয়ে সে যখন একটা জমি চাষ করছে, তাকে বলা হতো খুদ কাস্ত রায়ত, দে আর দ্য পার্মানেন্ট সেটেলার। কিন্তু পায় কাস্ত রায়ত, দে অলসো কালটিভেটেড দ্য ল্যান্ড অফ দ্য ভিলেজ, বাট দে ডিডন্ট লিভ দেয়ার, অর্থাৎ তারা সেখানে
বা বসবাস করতো না, বাইরে থেকে এসে চাষাবাদ করতো, অ্যান্ড দে কুডেন্ট ট্রান্সফার দ্য ল্যান্ড। সো দুই ধরনের রায়ত দেখছি, খুদকাস রায়ত, পায়কাস রায়ত। খুদকাস রায়ত কুড ট্রান্সফার দ্য ল্যান্ড বিকজ দে আর দ্য পার্মানেন্ট সেটেলার, বাট পাইকাস রায়ত couldn't transfer the land because they were not the permanent settler. They only cultivate the land, but they did not leave that place. Okay. তো আমরা এটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি নেক্সট স্লাইডে চলে যাই। তো নেক্সট স্লাইডে গেলে আপনারা দেখতে পাবেন যে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট। দিস ইজ দ্য লাস্ট স্লাইড অফ মুসলিম পিরিয়ড। আপনারা এরপর আরেকটা স্লাইড পাবেন। তো ওকে, আমরা এই স্লাইডটা একটু দেখি এখানে কি আছে। ওকে, ল্যান্ড সার্ভেইং, এটি গুরুত্বপূর্ণ যে ল্যান্ড সার্ভেইং হিন্দু আমলে শুরু হলেও এটা ওভাবে আপ টু ডেট বা ওভাবে মডার্নাইজেশন ওভাবে হয়নি। তবে ল্যান্ড সার্ভিংয়ের আধুনিকরণ বা ল্যান্ড সার্ভিংকে একটু সায়েন্টিফিক ওয়েতে মূলত এই মুসলিম আমলে শুরু হয়। তো ল্যান্ড সার্ভেইংয়ের এই মূলত স্টার্টেড ইন দ্য পিরিয়ড অফ শের শাহ সুরি, সুরির আমলে কিন্তু এটা শুরু হয়েছিল। এবং সুরি যখন হুমায়ুনকে পরাজিত করে 1540 সালে সে শাসন ক্ষমতা দখল করলো, তখন তার আমলেই মূলত দ্যাট সার্ভিং সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড। ওকে, আমরা নেক্সট পয়েন্টে চলে যাই যে সার্ভে রিলেটেড রেকর্ড কিপিং। যেহেতু সার্ভে হচ্ছে, অবশ্যই রেকর্ড কিপিংও হবে। তো এই সুরি রিজিমে, শেরশাহ সুরি রিজিমে আমরা দেখি যে লট অফ চেঞ্জেস, রিমার্কেবল চেঞ্জেস ইন ল্যান্ড, স্পেশালি ইন ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন হ্যাড বিন বট। সো আমরা দেখি যে কী সেই চেঞ্জটা ছিল। এখানে একটা বিষয় দেখেন যে এই শেরশাহ সুরি রিজিমে একটি গুরুত্বপূর্ণ সিস্টেম চালু করা হয়েছিল ফর গিভিং দ্য লফুল রিকগনিশনস অফ দ্য ফার্মার্স। যারা রায়ত ছিল, যারা কালটিভেটর ছিল, তাদেরকে একটা লফুল রিকগনিশন দেওয়ার জন্য একটা সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউস, অ্যান্ড দ্যাট সিস্টেমটা ছিল কি পাট্টা অ্যান্ড কবুলিয়াত সিস্টেম। পাট্টা অ্যান্ড কবুলিয়াত, লিসেন কেয়ারফুলি, একটি পাট্টা আর একটা কবুলিয়াত। আমি বোল্ড করে দেখানোর চেষ্টা করেছি, পাট্টা অ্যান্ড কবুলিয়াত সিস্টেম। এই পাট্টা অ্যান্ড কবুলিয়াত টার্মটা কিন্তু আপনার এখনও ল্যান্ড লয়ের বিভিন্ন আইনে আপনারা এটি পাবেন বর্তমানেও। সুতরাং এই পাট্টা অ্যান্ড কবুলিয়াত সিস্টেম ছিল। হোয়াট ওয়াজ পাট্টা? পাট্টা কী ছিল? পাট্টা স্পেশালি ইট ওয়াজ এ ডকুমেন্ট। দ্যাট ডকুমেন্ট বেসিক্যালি describes the information about land. ইনফরমেশনাল ল্যান্ড বলতে যেটা আমরা বুঝি যে ল্যান্ড এরিয়া, ল্যান্ড ক্যাটাগরি, বাউন্ডারি, রেভিনিউ, রাইটস অফ দ্য ওনার, অর্থাৎ অল দ্য কন্ডিশনস আর রিটেন ডাউন ইন দ্যাট ডকুমেন্ট, পাট্টা, অ্যান্ড দ্যাট ইজ অফার্ড বাই দ্য জামিনদার। জামিনদারদের থেকে বলা হতো ওকে একটা পাট্টা ডকুমেন্ট হবে, এবং হওয়ার পরে এই পাট্টা ডকুমেন্ট যখন অ্যাকসেপ্ট করতো জামিনদাররা, জামিনদার অলসো ইস্যুড কবুলিয়াত, দ্যাট মিনস দ্য অ্যাকসেপ্টেন্স লেটার, যে ওকে তোমার পার্টটা এটা হচ্ছে আমাদের সাথে, তোমার সাথে আমার চুক্তি, ওকে এই চুক্তি আমি রাজি আছি, দিস ইজ ইয়োর অ্যাকসেপ্টেন্স লেটার। তো এই যে অ্যাকসেপ্ট করে নিত সেটাকে বলা হতো কবুলিয়াত। সো পার্টটা অ্যান্ড কবুলিয়াত সিস্টেমের মাধ্যমে যেহেতু অল থিংস আর রিটেন ডাউন ইন দ্য ডকুমেন্ট, সো if any conflict arise regarding or over the matters, one can easily seek the help of কোর্টের সাহায্য নিতে পারতো থ্রু দিস ডকুমেন্ট, এই ডকুমেন্টের মাধ্যমে। অর্থাৎ এই ডকুমেন্টটা শো করলে কিন্তু সব কিছু ক্লিয়ার হতো যে আসলে কার কী অধিকার ছিল, কেউ কাকে এভিক্ট করতে পারবে কিনা, কেউ কাউকে ডিসপোজেস্ট করতে পারবে কিনা, এই বিষয়গুলো কিন্তু এই ডকুমেন্টসে ছিল। সো দ্যাট ডকুমেন্টস ওয়াজ এ রিমার্কেবল ডকুমেন্ট। এটা মূলত সম্পত্তির মালিকানাকে আরও স্ট্রং করার জন্য এই ডকুমেন্টটা কিন্তু এই সুরিজ ডাইনেস্টিতে অত্যন্ত ভূমিকা পালন করে এবং ল্যান্ড ডেভেলপমেন্ট অত্যন্ত গুরুত্ব পালন করে। ওকে, আমরা আজকের লাস্ট স্লাইডে আমরা চলে যাই। আপনারা দেখবেন যে এই সুরি ডাইনেস্টিতে আরেকটি, যেহেতু সার্ভে শুরু হয়েছিল, তো এই সুরিজ ডাইনেস্টিতে আমিন যে শব্দটা আপনারা এখন জানেন যে আমিনরা মূলত ল্যান্ড সার্ভে করে, অর্থাৎ জরিপ করে। হ্যাঁ, তো এই ল্যান্ড জরিপের কাজে তখন যে আমিন ওয়ার অ্যাপয়েন্টেড টু সার্ভে এগ্রিকালচারাল ল্যান্ড ইন দ্যাট পিরিয়ড, অর্থাৎ সুরিজ পিরিয়ডে আমিনদেরকে নিয়োগ করা হতো। অ্যান্ড বিসাইডস অফ দ্যাট কানুনগোস আর অলসো অ্যাপয়েন্টেড। আমিন কাকে বলা হয়? কানুনগো শব্দটা আপনারা জানবেন, খুব পরিচিত শব্দ ল্যান্ডের ক্ষেত্রে। তো এই যে কানুনগো হচ্ছে
হু আর এক্সপার্ট অন ল্যান্ড লস, যারা ল্যান্ড লয়ের সম্পর্কে এক্সপার্ট যাদেরকে বলো তাদেরকে বলতো কানুনগো, যারা ল্যান্ড লয়ের জানতো, অর্থাৎ ভূমি আইন সম্পর্কে যাদের বিস্তর জ্ঞান ছিল তাদেরকে বলা হতো কানুনগোস। আর আমিনটা ছিল সিম্পলি দে আর দ্য সার্ভেয়ার। ওকে, সামটাইমস আমিন টুক হেল্প ফ্রম দ্য কানুনগোস, হ্যাঁ, অর্থাৎ তারা কিন্তু কানুনগোর কাছ থেকে বিভিন্ন হেল্প নিত যখন কোনো সার্ভে করা হতো। এরপরে যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা দেখবেন সেটি হচ্ছে যে মূলত আকবর ডাইনেস্টি। আমরা যদি আকবর ডাইনেস্টিতে দেখি যে সম্রাট আকবর তিনি কিন্তু এই ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে খুব বড় ধরনের একটি পরিবর্তন করেছিলেন, বিশেষ করে এই বাংলাকে শাসন করার জন্য। অর্থাৎ মোট 15টি প্রভিন্স ছিল তার সময়, প্রভিন্স ছিল, তো বেঙ্গল ওয়াজ ওয়ান অফ দেম, বেঙ্গল কিন্তু তার মধ্যে একটা ছিল। এবং এই ফর প্রপার ম্যানেজমেন্ট অফ দ্যাট প্রভিন্স, Bengal was divided into 24 divisions and 787 পরগনাস অ্যান্ড মহলস। অর্থাৎ আকবর ডাইনেস্টিতে এই সমস্ত বাংলাকে 24টি ডিভিশনে এবং 787টি পরগনা এবং মহলে ভাগ করা হলো। তো মূলত এখন আপনারা জানেন যে বিভিন্ন জেলা উপজেলায় ভাগ করা হয়, হ্যাঁ, একটা দেশকে পরিচালনা করার জন্য। তো এই প্রভিন্সকে, বেঙ্গল প্রভিন্সকে 24টি মূলত ডিভিশনে ভাগ করা হয়েছিল এবং 787টি পরগনায় ভাগ করা হয়েছিল। তো এই ক্ষেত্রে তিনি যেটি করতেন যে হায়েস্ট লেভেলে, অর্থাৎ হায়েস্ট লেভেল অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, সেটাকে আমরা প্রভিন্স লেভেল বলছি, সেখানে উনি একজন দেওয়ান নিয়োগ করতেন। এবং সেই দেওয়ানের কাজ ছিল হচ্ছে রেভিনিউ অ্যাসেসমেন্ট করা, অর্থাৎ কতটুকু রেভিনিউ আসবে কি না আসবে, কতটুকু আরোপ করা উচিত, কি আছে না আছে, এই টোটাল বিষয়টা কিন্তু দেওয়ান মূলত সেটেল করতো। সো দেওয়ান ওয়াজ অ্যাপয়েন্টেড টু রেভিনিউ অ্যাসেসমেন্ট, হ্যাঁ, ইন দ্য হায়েস্ট লেভেল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। এরপরে যদি আমরা সেকেন্ড লেভেল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনে যাই, সেখানে তো আপনারা দেখছেন সরকার। তো সরকার লেভেলে আমরা দেখছি সেখানে মূলত কালেক্টর ওয়াজ অ্যাপয়েন্টেড ফর রেভিনিউ অ্যাসেসমেন্ট, সেখানে কালেক্টরকে অ্যাপয়েন্ট করা হতো। এবং থার্ড টায়ারে যারা ছিল অর্থাৎ পরগনা, এই পরগনা লেভেলে মূলত শিকদার নিয়োগ করা হতো এবং শিকদার ওয়াজ অ্যাপয়েন্টেড টু রেভিনিউ অ্যাসেসর, অ্যাজ এ রেভিনিউ অ্যাসেসর। তো এই একটি গুরুত্বপূর্ণ একটা সিস্টেম আমরা দেখলাম যে আকবরের সময়ে চালু হয়েছিল এবং তিনি এভাবে ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনকে ঠিক রাখার জন্য বিভিন্ন হাইয়েস্ট লেভেল থেকে কয়েকটা টায়ারে তিনি ভাগ করে এভাবে শাসন করতেন। তো এছাড়াও তিনি কানুনগো, পাটোয়ারিস, ভিলেজ অ্যাকাউন্টেন্টস, কারকুনস, হ্যাঁ, এদেরকে নিয়োগ করতেন। অর্থাৎ কানুনগো একটু আগে বললাম যে হু আর দ্য এক্সপার্ট, অ্যান্ড পাটোয়ারিসটা আসলে মূলত ছিল, তাদেরকে বলা হতো যে ভিলেজ অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ হিসাব রক্ষক। আর একটা শব্দ আপনারা নতুন দেখছেন যে কারকুনস হচ্ছে প্রিজার্ভার অফ দ্য রেকর্ড, অর্থাৎ যারা এই যে সার্ভে হতো, সার্ভে রেকর্ডটা সংরক্ষণ করতো, তাদেরকে বলা হতো কারকুনস। আর আমিনস আপনারা একটু আগে জানেন হু আর দ্য সার্ভেয়ার, তো তাদেরকে মূলত নিয়োগ করা হতো ফর ল্যান্ড সার্ভে, রেকর্ড কিপিং অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট। সো দ্যাটস অল, আজকের ক্লাস এ পর্যন্তই। আপনারা অপেক্ষা করেন, খুব দ্রুতই আমরা আরও যে কয়েকটি পিরিয়ড আছে সেই পিরিয়ডগুলো নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।